হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আবার আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা যারা এই চ্যানেল রেগুলার দেখো তোমরা নিশ্চয়ই জানো যে এই চ্যানেলের মধ্যে ক্লাস 9 থেকে 12 ক্লাসের বায়োলজি সংক্রান্ত বিভিন্ন চ্যাপ্টার ধরে টপিক ধরে আলোচনা করা হয়। যদি তোমরা নতুন দেখছো এমন হয়, অনেকেই আছে হয়তো এই ভিডিওটাই প্রথম দেখছে, তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখো। তার কারণ এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে। শুধু এই ক্লাসগুলোর ভিডিও না, সাথে সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আফটার এইচএস বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো রয়েছে, নিট রয়েছে, জেএনপার রয়েছে, এগ্রিকালচার রয়েছে, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আমরা আলোচনা করি, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, কোয়েশ্চেন সিরিজ বার করি, বিভিন্ন ইনফরমেশন নিয়েও কিন্তু আমরা দিই আর কি। তো আর কিছু কিছু ক্ষেত্রে আমি বলি যে কেউ মেসেজ করছে, কমেন্ট বক্সে মেসেজ করছে যে এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না। তো খুব সোজা ব্যাপার কিন্তু, তোমরা ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করো। দেখো যেখানে ভিডিওটা চলছে তার নিচে একটা অ্যারো আছে নিচের দিকে, ওটাতে ক্লিক করলেই একটা বক্স খুলে যাবে, ওখানে টোটাল ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশনের মধ্যে তুমি এই চ্যাপ্টার রিলেটেড যে কোনো ভিডিও লিঙ্ক ওখানে পাবে 1 নম্বর, সেখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে করা আছে। এবং আরও যে সমস্ত ক্লাস 9 বা 10, 11, 12 এই পরপর যে কোনো ক্লাসের বা যে কোনো কিছু, যেমন নিট এক্সাম সিরিজ এর লিঙ্ক দেওয়া আছে, এই যে প্লেলিস্ট বলা হয়, সেই প্লেলিস্টের লিঙ্কগুলো কিন্তু ওখানে দেওয়া আছে। তোমরা 11-এর ভিডিও যদি খুঁজতে অসুবিধা হচ্ছে, এরপরও অসুবিধা হবে, কেননা ভিডিওর সংখ্যা আস্তে আস্তে কিন্তু বাড়তেই চলেছে, তো সুতরাং অসুবিধা হবে। তখন কিন্তু এই প্লেলিস্টগুলোকে একটু ফলো করো। এটা তোমরা এমনিতেও প্লেলিস্ট অপশন আছে, সেখান থেকেও ফলো করতে পারো। সেখানে কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এতেও যদি অসুবিধা হয় তবে আমাকে অবশ্যই মেসেজ করবে, আমি তার যথাযথ লিঙ্ক তোমাদেরকে শেয়ার করব। তো চলো, আজকে আমাদের পড়ার বিষয়বস্তু 11-এর একটি টপিক। আমরা আগের ভিডিওতে, যারা রেগুলার দেখছো তা জানো, আগের ভিডিওতে আমরা প্রোটিস্টার মোটামুটি অর্ধেকটা পর্যন্ত আমাদের পড়া হয়েছিল বা আপলোড করেছিলাম আমরা ভিডিওতে সেখানে। এবং আজকে যে বিষয়বস্তু রয়েছে অবশ্যই প্রোটিস্টা এবং তার শেষ অংশ। তার প্রোটিস্টা টোটাল 2 পার্টে আমরা ভাগ করলাম। একটা পার্ট আগের দিন হয়ে গেছে এবং আজকে এই পার্টে এই ভিডিওতে তার দ্বিতীয় বা শেষ পার্টটা তোমরা অবশ্যই দেখবে। তো এখন আমরা প্রোটিস্টার রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করব। এই রিপ্রোডাকশনের জায়গাটা আমরা অনেকটা বেশি ফোকাস করব, তার কারণ আমরা ক্লাস 12-এর ক্ষেত্রে প্রথম যে চ্যাপ্টারটা পড়ব, রিপ্রোডাকশন ইন অর্গানিজম, ক্লাস 12-এর ক্ষেত্রে, তো সেই জায়গাতে কিন্তু এই গোটা রিপ্রোডাকশনের জায়গাটা আমরা আবার পাবো। সুতরাং যে যত ভালো করে রিপ্রোডাকশনের জায়গাটা, প্রোটিস্টার রিপ্রোডাকশনটা পড়বে, তত কিন্তু সেখানে এগিয়ে থাকবে। তো দেখো, প্রথমে বলি যে রিপ্রোডাকশনের যে টাইপ রয়েছে, সেই টাইপে কিন্তু এখানে মেনলি 2টো টাইপ রয়েছে, অ্যাকচুয়ালি 2টো টাইপ রয়েছে। তো একটা হলো অ্যাসেক্সুয়াল আর একটা হলো সেক্সুয়াল। ওকে, অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল 2 রকমের রিপ্রোডাকশন হয়। তাহলে অযৌন জনন এবং যৌন জনন 2 রকমের রিপ্রোডাকশন হয়। তোমরা জানো যে যেখানে একাধিক অর্গানিজম লাগে না, 2টো অর্গানিজম লাগে না, সেখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে রিপ্রোডাকশন করে। এবং এখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা হলো এদের ক্ষেত্রে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এবং অ্যাসেক্সুয়ালকে এক জায়গায় করা হয়েছে। এবং এখানে সবচেয়ে ফেভারেবল কন্ডিশন যখন থাকে তখন কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের দিকে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে ফলো করে এদের নর্মাল যে রিপ্রোডাকশন সেটা কমপ্লিট করে। এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেথডটা তখনই এরা আনে যখন এদের ক্ষেত্রে কন্ডিশনটা আনফেভারেবল হয় বলবো না, কিন্তু সেক্ষেত্রে যখন দেখা যায় যে নতুন কোনো জেনেটিক কম্বিনেশন নিয়ে আসতে হবে, তখনই কিন্তু এই ধরনের রিপ্রোডাকশন এরা যায়। যেমন আমরা দেখব প্রথমেই ফিশন। প্রথমেই যে অ্যাসেক্সুয়াল মেথডের মধ্যে প্রথমেই যেটা রয়েছে ফিশন বা বিভাজন। তো বিভাজনকে আগে বলে দিই যে খুব সিম্পল মেথড, এবং সেখানে বাইনারি এবং মাল্টিপল 2 রকমের ফিশন রয়েছে। কীরকম, ধরো আমি কথাই বলছি, এটা একটা অর্গানিজম, এটা 2 ভাগে ভাগ হয়ে গেল, এটা হলো ফিশন। ওকে, এবং যদি এমন হয় যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এই ফিশনের মধ্যে যদি এমন হয় যে ভাগটা অনেক ভাগে হচ্ছে, তখন তাকে মাল্টিপল ফিশন বলা হয়। তো 2টো নিয়েই আমরা এখানে আলোচনা করব অবশ্যই। তো এখানে কিছু ভাগ দেখছি, যে বাইনারি ফিশনের সিম্পল, ট্রান্সভার্স এবং লংগিটিউডিনাল 3টে ভাগে ভাগ রয়েছে। সিম্পল বাইনারি ফিশন কীরকম,
ধরো আগে দেখো, মনে করে দেখো, আমরা যখন ব্যাসিলারিওফাইসি গ্রুপের মেম্বারদের কথা বলছিলাম, যে ক্রাইসোফাইটস আর ব্যাসিলারিওফাইসি বলছিলাম না, এপিথিকা হাইপোথিকা এরকম বলছিলাম। ওকে, তো এরকম যখন হয় কি হয়, এরা এরকম বাইনারি ফিশন করে কিভাবে দেখো, খুব সহজ সরল ব্যাপার। এটা এদের যে এপিথিকা আর হাইপোথিকা সেই পার্ট দুটো আলাদা হয়। যখন রিপ্রোডাকশন করবে তখন এপিথিকা এবং হাইপোথিকা এই পার্ট দুটো আলাদা হয়ে যাচ্ছে। এরপর নতুন একটা পার্ট এরা তৈরি করছে, নতুন একটা পার্ট তৈরি করছে। হ্যাঁ, মানে যেটার এপিথিকা ছিল সেটার হাইপোথিকা তৈরি করছে, এবং যেটা হাইপোথিকার ছিল সেটার এপিথিকা তৈরি করছে। ব্যাস হয়ে গেল বাইনারি ফিশন। এটা সিম্পল বাইনারি ফিশনের মধ্যে পড়ছে। আবার ধরো অ্যামিবা, হ্যাঁ অ্যামিবা এই গ্রুপের মধ্যেই যেহেতু অ্যামিবা রয়েছে, খুব সিম্পল। অ্যামিবার মধ্যে ধরো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের একটা পার্ট বা নিউক্লিয়াসের একটা কপি দিয়ে দিল, ব্যাস অ্যামিবাটা এখান থেকে আলাদা করে নিল, নিজেকে এখান থেকে আলাদা করে নিল, ব্যাস অ্যামিবা আনইকুয়াল ডিভিশন হয়ে গেল। এখান থেকে এইটা আবার নতুন করে একটা অ্যামিবার মতো তৈরি করতে পারে, বা অ্যামিবা তৈরি করতে পারে, ম্যাচিউর অ্যামিবা তৈরি করতে পারবে। তো এইগুলো সিম্পল বাইনারি ফিশনের মধ্যে পড়ছে, খুব একটা কষ্টের কিছু নেই বোঝার ক্ষেত্রে। এরপর ট্রান্সভার্স বাইনারি ফিশন। ট্রান্সভার্স মানে হলো সেখানে এরকম হবে, ট্রান্সভার্স আর লঙ্গিচুডাল মানে এরকম আমরা জানি। তা ট্রান্সভার্স বাইনারি ফিশন হবে আমরা যখন প্যারামেসিয়ামের কথা বলছি। ধরো প্যারামেসিয়ামে তো এরকম ছিল, হাওয়াই চপ্পলের মতো খানিকটা প্যারামেসিয়াম। তো সেক্ষেত্রে এরকম যদি হয়, তো এদের যে ফিশনটা হবে সেটা হলো এই বরাবর। হ্যাঁ, মানে ট্রান্সভার্স, এরা যে যে পজিশনেই থাকুক না কেন, এদের যে বডি, সেই বডির ট্রান্সভার্স অ্যাঙ্গেলে এদের ফিশনটা বা বিভাজনটা হয়। সেই জন্য এদেরকে ট্রান্সভার্স বাইনারি ফিশনের মধ্যে রাখছি, ট্রান্সভার্স বাইনারি ফিশন। এরপর যদি আমরা দেখি লঙ্গিচুডিনাল, তাহলে সেটা কীরকম হবে? ইউগ্লিনার ক্ষেত্রে আসে লঙ্গিচুডিনাল। তো ইউগ্লিনার বডিটা যদি আমরা একবার দেখে নিই, হ্যাঁ ইউগ্লিনার যদি আমরা বডিটা দেখে নিই একবার, তো তাহলে বুঝতে পারবো যে ইউগ্লিনার এরকম দেখেছিলাম আমরা। যদিও ক্লাস 12-এর ক্ষেত্রে ইউগ্লিনার যে ডিভিশন, হ্যাঁ ইউগ্লিনার যে ফিশন পদ্ধতি, সেটা একটু ডিটেলসে পড়তে হয়, তার কারণ সেখান থেকে নিচের কোশ্চেন আসে। সেখানে আমি বলে দিই। তো প্রথমে কী করে, এই ফ্ল্যাজেলেটার একটা কপি বানিয়ে নেয়, ফ্ল্যাজেলেটারের কপি বানিয়ে নেয়। ওকে, কপি বানানোর পর কী হয়, এখান থেকে যে সাইটোপ্লাজম সেটা নিচের দিকে ভাগ হতে শুরু করে। আস্তে আস্তে ভাগ হতে হতে এটা একদম শেষ লেভেল অবধি পৌঁছে যায়, তার মানে এখান থেকে একটা এবং এদিক থেকে একটা, এই শেষ লেভেল অবধি পৌঁছে যাচ্ছে। এবং এই যে ফ্ল্যাজেলাটা ছিল, ফ্ল্যাজেলার একটা পার্ট এখানে থাকে আর একটা পার্ট আরেকটা জায়গায় থাকে। তো এখানে দেখো গোটাটাই কীরকম ভাগ হলো, এরকম লম্বালম্বিভাবে ভাগ হলো, সেই জন্য একে বলা হয় লঙ্গিচুডিনাল বাইনারি ফিশন। আশা করি বুঝতে পারছো যে এই যে ফিশনের যে টাইপটা রয়েছে খুব সোজাসাপটা, তো সেইভাবে রয়েছে। এরপর প্রশ্ন হলো মাল্টিপল ফিশন কীভাবে এবং কেন হয়। দেখো আমরা একটা উদাহরণের সঙ্গে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটু আগেই বললাম যে অ্যামিবা বাইনারি ফিশন করে, খুব সহজ সরল ব্যাপার। সেখানে অ্যামিবার যখন ফেভারেবল কন্ডিশন আছে, মানে জল আছে, অ্যামিবার ফেভারেবল কন্ডিশন মানে জল আছে, তখন কিন্তু অ্যামিবার নর্মালি বাইনারি ফিশন করে, খুব কম টাইম লাগে বলে এই ধরনের ফিশনে যায়। কিন্তু ধরো এমন কন্ডিশন এসছে যেখানে জলের অ্যাভেলেবিলিটি নেই, বা জল শুকিয়ে গেছে, যে জায়গায় ছিল সে জায়গায় জল শুকিয়ে গেছে, তখন কি করবে? তখন এই অ্যামিবাটা এর বাইরের দিকে একটা মেমব্রেন তৈরি করবে, ঠিক মেমব্রেন তৈরি করবে। ওকে, এদের সাইটোপ্লাজম থেকে এদের বাইরের দিকের একটা খুব মোটা একটা লেয়ার তৈরি করে দেবে। হ্যাঁ, মোটা একটা লেয়ার তৈরি করে দেবে। এই লেয়ারটা তৈরি করার ফলে কি হবে, এদের কিন্তু এর ভিতরে যে অংশটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই, মানে বাইরে থেকে পুরো প্রোটেক্টেড করে দিল। এবং এই মুহূর্তে এদের খাবার টাবার সেভাবে কিছু লাগবে না, সেইভাবেই কিন্তু এটা তৈরি করা আছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ফেভারেবল কন্ডিশন আসছে, ততক্ষণ কিন্তু এই যে কাভারিংটা করেছে সেটা কখনোই নষ্ট করে বেরিয়ে আসবে না। তাহলে এতক্ষণ কি ওরা বসে থাকবে? না, বসে থাকবে না। এরা অ্যাকচুয়ালি কী করে, এখানে প্রচুর পরিমাণে নিউক্লিয়াসের বিভাজন করতে থাকে। এই টাইমটা বসে না থেকে এরা নিউক্লিয়াসটার প্রচুর বিভাজন করতে শুরু করে। নিউক্লিয়াসটাকে আগে ভেঙে নেয়, এরপর যখন কন্ডিশনটা ফেভারেবল হয়েছে, সাপোজ কন্ডিশনটা ফেভারেবল হয়েছে, তখন এখান থেকে এরা যে থিক লেয়ার, সেই লেয়ারটাকে এরা কিন্তু নষ্ট করে দেয়, টোটালটাকে নষ্ট করে দেয় এবং বুঝতে পারে বাইরে থেকে। এবং তারপরে এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসগুলো এক একটা নিউক্লিয়াসকে নিয়ে সাইটোপ্লাজম, একটু করে সাইটোপ্লাজম নিয়ে এক একটা নিউক্লিয়াস নিয়ে এরা কিন্তু আলাদা হয়ে যায়, এবং প্রত্যেকেই একটা করে ছোট অ্যামিবা এবং তারপরে অনেক বড় অ্যামিবা তৈরি করে।
তাহলে এইভাবে এদের কিন্তু মাল্টিপল ফিশন, যেহেতু অনেক বিভাজন একসঙ্গে হচ্ছে, এর জন্য মাল্টিপল ফিশন বলা হয়। আশা করি বুঝতে পারলে কী বললাম। তার মানে এরা আনফেভারেবল কন্ডিশনের টাইমে নিউক্লিয়াসটাকে প্রচুর নিউক্লিয়াসটা ডিভাইড করে রাখলো, এবং পরে যখন ফেভারেবল কন্ডিশন ফিরে এলো তখন একটু করে সাইটোপ্লাজম এবং একটা করে নিউক্লিয়াস নিয়ে ছোটো ছোটো আগে অ্যামিবা, তারপরে সেখান থেকে ফুড নিউট্রিয়েন্টস নিয়ে বড় অ্যামিবা তৈরি হলো। এইভাবেই প্লাজমোডিয়ামও কিন্তু আমাদের দেহে যখন রোগ সৃষ্টি করে তখন কিন্তু এইভাবেই করে। আমরা পরে যখন বোঝাবো তখন একটু করে বলে দেবো, যখন ক্লাসিফিকেশন বলবো। তাহলে মাল্টিপল ফিশন আমরা আশা করি বুঝতে পেরেছি, এই উদাহরণের সঙ্গে মাল্টিপল ফিশনটা আমরা বুঝতে পারলাম। এরপর রয়েছে প্লাজমোটমি। কীরকম ব্যাপার? প্লাজমোটমি অন্য কিছু নয়। প্লাজমোটমির ক্ষেত্রে কি হয় যে নিউক্লিয়াসের বিভাজন হয় কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হয় না। তাহলে কোনো একটি অর্গানিজমের ক্ষেত্রে, সাপোজ একটা অর্গানিজম, সেই অর্গানিজমের ক্ষেত্রে শুধুমাত্র নিউক্লিয়াসটার বিভাজন হয়ে চলেছে, নিউক্লিয়াসটার কন্টিনিউ বিভাজন হয়ে চলেছে, কিন্তু সাইটোপ্লাজমটার বিভাজন হচ্ছে না। এই অবস্থায় মাল্টিনিউক্লিয়েটেড সেল হবে, মাল্টিনিউক্লিয়েটেড অর্গানিজম রয়েছে। এবং যখন ভাগ হয় তখন কি হয়, কিছুটা করে সাইটোপ্লাজম নিয়ে, সাপোজ এটা কিছুটা সাইটোপ্লাজম অনেকগুলো নিউক্লিয়াস নিয়ে এটা আবার ভাগ হয়ে গেল, ওকে, এটা ভাগ হয়ে গেল। তাহলে এই ধরনের যে টাইপ, রিপ্রোডাকশনের টাইপ, সেটাকে প্লাজমোটমি বলা হয়। আশা করি বুঝতে পারছো বা বোঝার চেষ্টা করছো। যদি একবার বুঝতে না পারো আবার রিপিট করবে ভিডিওগুলো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। স্পোর ফরমেশন, আমরা স্লাইম মোল্ড পড়ব, হ্যাঁ স্লাইম মোল্ড পড়ব। সেই স্লাইম মোল্ডের ক্ষেত্রে দেখা যায় যে স্পোর বা রেণু তৈরির মতো পদ্ধতি কিন্তু স্লাইম মোল্ডের ক্ষেত্রে রয়েছে। খুব একটা স্পেসিফিক কিছু না, আমাদের সিলেবাসের মধ্যেও সেরকমের স্পেসিফিক কিছু নেই, জাস্ট একটু জেনে রাখলেই হবে। অক্সোস্পোর তৈরি হয় এই যে মেম্বার, ক্রাইসোফাইটস যে মেম্বার রয়েছে তাদের মধ্যে এরকমের স্পোর তৈরি হয়, যেটাকে অক্সোস্পোর বলা হয়। হ্যাঁ, এদের ডিটেলসগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে নেই, এত কিছু পড়ার দরকারও হবে না। তাই এই যে 4 ধরনের রিপ্রোডাকশন মেথড রয়েছে, এর মধ্যে অ্যাসেক্সুয়ালে ফিশনটা এবং প্লাজমোটমিটা খুব ভালো করে বুঝে রাখতে হবে। অবশ্যই তার আগে সবচেয়ে বেশি ফোকাস যদি করতে হয় তাহলে ফিশনটা খুব ভালো করে পড়ে রাখতে হবে। এরপর যদি আমরা দেখি তাহলে আমরা অবশ্যই সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করব। এরপর আমরা প্রোটিস্টার সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেথড নিয়ে আলোচনা করব। এর আগেও বলেছি আমি, সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রয়োজন হয় জেনেটিক রিকম্বিনেশন করানোর জন্য। তো এক্ষেত্রে 3 রকমের সেক্সুয়াল রিপ্রোডাকশন রয়েছে, সিনগ্যামি, কনজুগেশন আর অটোগ্যামি। আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করব। তো সিনগ্যামি যেখানে রয়েছে সেখানে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি, এই 3 রকমের রিপ্রোডাকশন হয়। সিনগ্যামির ক্ষেত্রে কি হয়, এখানে গ্যামেট ফর্মেশন করে। এই যে গ্যামি কথাটার অর্থ হলো এখানে গ্যামেট ফর্মেশন করে। দুটো অর্গানিজম এবং দুটো অর্গানিজম আলাদা আলাদা করে গ্যামেট প্রোডাকশন করে, এবং সেই গ্যামেট প্রোডাকশনের মাধ্যমে কিন্তু সেখান থেকে দুটো গ্যামেটের মধ্যে ফিউজ হয় এবং তারপরে নতুন অর্গানিজম তৈরি হয়। আইসোগ্যামিতে, আইসো কথাটির অর্থ হলো সমান। যে গ্যামেট দুটো তৈরি হবে সেই গ্যামেট দুটো পরস্পর আইডেন্টিক্যাল, একই রকমের দেখতে। তার মানে যদি এখান থেকে আমরা যদি এখানে একটা গ্যামেট বলি, এটা একটা গ্যামেট যদি বলি, এবং তার পাশে যে গ্যামেটটা সেটা হুবহু একই রকম হবে, ফিজিওলজিক্যালি আলাদা হলেও তারা কিন্তু মরফোলজিক্যালি দুটোই সেম হবে। এবং এক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে সাইন করে অনেক সময় আইডেন্টিফাই করা হয়। এখানে কি হয়, এই দুটো যে গ্যামেট রয়েছে, দুটো গ্যামেটই কিন্তু মুভ করতে পারে এবং সেই মুভমেন্টটা কিন্তু একই রকমের। হ্যাঁ, অ্যাকচুয়ালি দুটোর দিকে মুভমেন্ট করে এবং একটা মাঝামাঝি জায়গায় এসে এরা কিন্তু ফিউজ করে, এবং তারপরে এই দুটো ফিউশনের ফলে এদের যে জাইগোট, সেই জাইগোটটা সৃষ্টি হয়। আমরা অল্টারনেশন অফ জেনারেশন দেখবো এরপরে, তখন কিন্তু এই ধরনের টাইপগুলো লাগবে আমাদের। তো এখন থেকে ভালো করে বুঝে রাখো, এটাও কিন্তু ক্লাস 12-এর ক্ষেত্রে লাগবে। অ্যানাইসো, তার মানে কি, অ্যানাইসো মানে অ্যান মানে অ্যাবসেন্ট, আইসো মানে আইসো নয়। মানে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, এখানে একটা ছোট থাকে যার ফ্লাজেলা থাকে, আরেকটি বড় থাকে যার ক্ষেত্রে কিন্তু ফ্লাজেলা থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে মুভমেন্টের ব্যাপারটা রয়েছে। এখানে যে ছোটোটা যেটা রয়েছে সেটাকে আমরা অবশ্যই মাইক্রো বলি, এবং বড় যেটা রয়েছে সেটাকে আমরা ম্যাক্রোগ্যামেট বলি। ওকে, এক্ষেত্রে বিষয়বস্তু হলো যে ছোটোটা বেশি মুভ করে, বড়টা কম মুভ করে। ছোট যেটা সেটা অবশ্যই মেল, হ্যাঁ ছোটো যেটা সেটা অবশ্যই মেল, বড় যেটা সেটা হলো ফিমেল। তো সেটা ছোট যেটা সেটা বেশি করে মুভ করে, আমরা যদি আরেকটু ছোটো করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ছোটো যেটা সেটা বেশি মুভ করে,
বড়টার দিকে যায়, বড়টাও কিছুটা মুভ করে এসে কিন্তু ছোটোটা কাছাকাছি এক জায়গায় এসে, মাঝামাঝি নয়, হ্যাঁ বড়টার কাছাকাছি কোনো একটা জায়গায় এসে, মানে ম্যাক্রো নিউক্লিয়াসের কাছাকাছি কোনো একটি জায়গায় এসে ফিউজ করে এবং তারপরে সেখান থেকে গ্যামেট তৈরি হয়। আর গ্যামির ক্ষেত্রে যে ব্যাপারটা, গ্যামির ক্ষেত্রে ব্যাপারটা হলো যে একটা ছোট নিউক্লিয়াস রয়েছে, মানে ছোট গ্যামেট তৈরি হয়েছে, আরেকটা অর্গানিজম থেকে বড় গ্যামেট তৈরি হয়েছে। ছোট যেটা মাইক্রো গ্যামেট সেটাকে টোটালটাই মুভ করে যেতে হয় বড়টার ক্ষেত্রে, মানে ম্যাক্রো যে নিউক্লিয়াস নয়, ম্যাক্রো যে গ্যামেটটা, সেই গ্যামেটটা কিন্তু একদমই মুভ করতে পারে না। হ্যাঁ, টোটালটাই কিন্তু ছোট যে গ্যামেটটা রয়েছে সেই গ্যামেটটাকে মুভ করে বড় গ্যামেটটার কাছে যেতে হয়। তাহলে পার্থক্যটা বুঝতে পারলে? এটার সঙ্গে এটার বেসিক ডিফারেন্স এটাই যে এখানে ম্যাক্রো গ্যামেট যেটা, সেই গ্যামেটটা অল্প হলেও মুভ করে, বেশি মুভ করে মাইক্রোটা। আর এখানে ম্যাক্রোটা একদম মুভ করে না, এখানে ম্যাক্রোটা কিছুটা মুভ করে, এখানে ম্যাক্রোটা একদম মুভ করে না। মাইক্রোটা কি ম্যাক্রোর কাছে আসতে হয় এবং এদের মধ্যে দুটো নিউক্লিয়াস রয়েছে, সেই দুটো নিউক্লিয়াসের মধ্যে ফিউজ হয়, তারপর জাইগোট তৈরি হয় এবং সেখান থেকে নতুন অর্গানিজম তৈরি হয়। এটা সিনগ্যামির ক্ষেত্রে এই যে তিনটে ভাগ। তাহলে আইসোগ্যামির ক্ষেত্রে দুটো গ্যামেট সমান আকার আকৃতি সমস্ত দিক দিয়ে সমান হয়, সেই জন্য দুটোই মুভ করে। এখানে একটা ছোট একটা বড়টা ফিমেল, ছোটটা মেল, ছোটটা বেশি ভাগটা মুভ করে, বড়টা কম মুভ করে। আর এখানে বড়টা মুভ করেই না, ছোটটাই মুভ করে, মানে শুধু মেল গ্যামেটটাই ফিমেল গ্যামেটের কাছে গিয়ে পৌঁছে যায়। কনজুগেশন নেক্সট টাইপ যেটা, সেটা হলো কনজুগেশন। প্যারামেসিয়ামের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা মেথড। আমরা কনজুগেশনের ডিটেলসটা অবশ্যই পড়বো না, ডিটেলসটা অনেকটা বড়। হ্যাঁ, আমরা জাস্ট এখানে যেমন করে আছে তেমন করেই বলবো। এখানে যদি আমরা প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখি, ধরো এটা একটা প্যারামেসিয়াম সাপোজ, এবং আরেকটি প্যারামেসিয়ামকে আমরা একটু অন্য কালার দিয়ে আঁকলাম, আরেকটি প্যারামেসিয়াম। তো কি হয়, প্যারামেসিয়ামের তো দুটো নিউক্লিয়াস থাকে, একটা মাইক্রো একটা ম্যাক্রো। প্রথমেই যেটা ম্যাক্রো নিউক্লিয়াস সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিজেনারেট করে, নষ্ট হয়ে যায়। এরপর যেটা পড়ে থাকলো সেটা হলো ডিপ্লয়েড নিউক্লিয়াস। ওকে, প্রথমে এটার একটা মাইটোসিস ডিভিশন হয়, ফলে 4টে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়। তো এই কারণে এখানেও তাই হয়, 4টে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়। এর মধ্যে কি হয়, এই 4টে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের পর 3টে ডিজেনারেট করে। হ্যাঁ, 3টে ডিজেনারেট করে, তো 3টে নষ্ট হয়ে গেল। এরপরে এদের আবার মাইটোসিস ডিভিশন হয়, এবং তারপরে যেটা মেইন ব্যাপার সেটা হলো এদের মধ্যে একটা কনজুগেশন টিউব তৈরি হয়। কনজুগেশন টিউব, সেই জন্যই তো প্রসেসের নাম কনজুগেশন টিউব তৈরি হয়। এর নিউক্লিয়াস ওর কাছে যায়, ওর নিউক্লিয়াস এর কাছে আসে। এখানে তো একাধিক নিউক্লিয়াস থাকে, 8টা নিউক্লিয়াস থাকে অ্যাকচুয়ালি। একাধিক নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের এক্সচেঞ্জ হয় এবং তারপরে এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি ফিউশন হয়। ঠিক আছে, খুব একটা ডিটেলস দরকার নেই। যদি কারোর মনে হয় ডিটেলস দরকার, আমাকে বলবে, আমি আলাদা করে একটা ভিডিও শুধুমাত্র প্যারামেসিয়ামের রিপ্রোডাকশনের উপর বানিয়ে দেবো, তাহলে সেখানে বুঝতে সুবিধা হবে। এখানে যেহেতু লাগছে না, প্রসেসটা ডিটেলসে গেলাম নেই, কারণ এখানে মেন বিষয়বস্তু হলো যে দুটো প্যারামেসিয়াম পরস্পরের কাছাকাছি আসছে এবং তাদের মধ্যে একটি কনজুগেশন টিউব তৈরি হচ্ছে এবং নিউক্লিয়াসের পরস্পরের আদান প্রদান হচ্ছে, এবং আদান প্রদানের পর নিউক্লিয়াসের ফিউশন দুটোর ক্ষেত্রে, এবং দুটোর ক্ষেত্রেই তারপরে সেখান থেকে নিউক্লিয়াসের আবার ডিভিশন হয়ে নতুন অর্গানিজম তৈরি করে। অটোগ্যামির যে প্রসেসটা অ্যাকচুয়ালি কীরকম হয়, যে বডি রয়েছে, ধরো সাপোজ একটা বডি, সেই বডির মধ্যেই যে নিউক্লিয়াস রয়েছে, মানে অটোটা হলো একটা মানে অর্গানিজমের ক্ষেত্রেই গ্যামেট তৈরি হয় এবং সেই গ্যামেটের মধ্যে ফিউশন হয়। দুটো গ্যামেট লাগে না, মানে দুটো অর্গানিজম লাগে না। ওকে, অটো মানে নিজে। হ্যাঁ, এখানে একটাই অর্গানিজম কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। কীরকম, ধরো এটা একটা অর্গানিজম, তো সেখানে যে নিউক্লিয়াস আছে সেটাই ডিভিশন করলো। এর মধ্যে ধরো এটা ধরো ফিমেল গ্যামেট হিসাবে বিহেভ করছে, আর এইটা ধরো মেল গ্যামেট হিসাবে বিহেভ করছে, এমন যদি হয়, দিয়ে এই দুটোর মধ্যেই ফিউশন হলো এবং এদের মধ্যেই জাইগোট তৈরি হলো এবং সেখান থেকে আবার নতুন অর্গানিজম তৈরি হলো। ঠিক আছে, এটা খুব প্রিমিটিভ টাইপের অ্যাকচুয়ালি, এবং সবচেয়ে অ্যাডভান্স টাইপ হলো এটা, যেটা সিনগ্যামির ক্ষেত্রে রয়েছে। এবং এই যে অটোগ্যামির প্রসেস, এই অটোগ্যামির প্রসেস ক্ষেত্রে জেনেটিক রিকম্বিনেশন কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয়। এই আমাদের রিপ্রোডাকশনের যে বিষয়বস্তু সেটা ছিল। এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম। আরেকটা বিষয় বলে রাখি, অনেকের মধ্যে ভিডিও স্কিপ করে দেখার একটা টেন্ডেন্সি আছে। হ্যাঁ, তো ভিডিও স্কিপ করতে যেও না, তার কারণ মাঝে মাঝে কিন্তু আমরা প্রচুর ইনফরমেশন, বিভিন্ন পরীক্ষার বিভিন্ন রকম ইনফরমেশন কিন্তু আমরা এবার থেকে মাঝে মাঝে দেব।
যাতে স্কিপ করলে সেগুলো ওভারলুক করে যাও। তো আমি অবশ্যই বলবো যে শেষ পর্যন্ত দেখো এবং স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতেও অসুবিধা হবে আর মাঝের যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু মিস হবে। ওকে, চলো দেখা যাক। তো এখানে আমরা যেটা বলছিলাম যে এই পার্টে আমরা যেগুলো দেখব সেই পার্টে আমরা অবশ্যই এর আগে পোর্শনে তোমরা দেখলে যে সেখানে আমরা রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করলাম এবং এর পরে যে বিষয়বস্তু আমাদের সেটা হলো লাইফ সাইকেল প্যাটার্ন। প্রোটিস্টার ক্ষেত্রে লাইফ সাইকেল প্যাটার্ন বা অল্টারনেশন অফ জেনারেশন, বাংলায় বলা হয় জনুক্রম। তো অল্টারনেশন অফ জেনারেশনের ব্যাপারটা কিন্তু আমরা ক্লাস 10 লেভেলে পড়েছি। সেখানে অল্টারনেশন অফ জেনারেশন ছিল, জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো। অল্টারনেশন অফ জেনারেশন বোঝার আগে একটা জিনিস বুঝতে হয়, সেটা হলো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। তো এই আইডিয়া নিশ্চয়ই সবারই আছে, ক্লাস 11-এ যেহেতু পড়ছো এই আইডিয়া নিশ্চয়ই আছে। তো যেহেতু আমরা আবার সেল ডিভিশনের পড়া হয়ে গেছে, মানে অলরেডি ভিডিও পোস্ট করা আছে, দেখে নিও, সেক্ষেত্রে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কনসেপ্ট অবশ্যই আছে। যে যাদের ক্ষেত্রে 1 সেট অফ ক্রোমোজোম আছে, হ্যাঁ, তাদেরকে হ্যাপ্লয়েড, এবং যাদের 2 সেট অফ ক্রোমোজোম আছে ডিপ্লয়েড। আমরা জেনারেলি এতদিন পর্যন্ত মানুষ নিয়ে আলোচনা করেছি। মানুষের ক্ষেত্রে তো অবশ্যই ডিপ্লয়েড অর্গানিজম, ম্যাক্সিমাম আপার ক্লাসের অর্গানিজমে সবাই ডিপ্লয়েড, মানে 2n অ্যাকচুয়ালি, হ্যাঁ, যাকে আমরা এইভাবে লিখি যে ধরো 2n = 46, আমরা জানি ডিপ্লয়েড। কিন্তু আমাদের ক্ষেত্রে যে গ্যামেট রয়েছে সেই গ্যামেট হলো হ্যাপ্লয়েড। মানে আমাদের বডিটা অ্যাকচুয়ালি ডিপ্লয়েড, বডিতে যত সেল আছে সেই সেলের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা সেটা ডাবল করে আছে, মানে ডিপ্লয়েড কন্ডিশনে আছে। এবং আমাদের যে গ্যামেট, সেটা স্পার্ম হোক বা ওভা হোক, সেখানে হ্যাপ্লয়েড একটা সেটের ক্রোমোজোম আছে, আমরা এগুলো জানি। তো অল্টারনেশন অফ জেনারেশন মানে হলো এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড কন্ডিশনের অল্টারনেটিভ একটা আবর্তন আর কি, যাকে বলে। একে জনুক্রম বলা হয় বা লাইফ সাইকেল প্যাটার্নও বলা যেতে পারে। ওকে, তো দুই ধরনের লাইফ সাইকেল প্যাটার্নেরা ফলো করে। একটা অবশ্যই হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, একটা ডিপ্লন্টিক লাইফ সাইকেল। খুব সোজাসাপটা ব্যাপার, একদম জটিলতার কিছু নেই। প্রথমেই বলি যে প্রোটিস্টা কিন্তু এককোষী, মেনলি এককোষী হলেও এদের মধ্যে হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড দুরকমই দেখা যায়। মানে কিছু প্রোটিস্টা রয়েছে যারা হ্যাপ্লয়েড, মানে এদের ক্রোমোজোম সংখ্যা সেটা একটা সেটা আছে, আর কিছু প্রোটিস্টা রয়েছে যারা ডিপ্লয়েড, মানে দুটো সেটা আছে। তো এখানে সেই জন্য দু রকমের লাইফ সাইকেল প্যাটার্নকে আমাদের বোঝাতে হচ্ছে। প্রথমে যেটা আমরা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল প্যাটার্নের কথা বলছি, সেখানে কি হচ্ছে দেখো, যেটা অর্গানিজম রয়েছে, মানে অর্গানিজম মানে হলো প্রোটিস্টাটা, যেখানে প্রোটিস্টাটার কথা বলা হচ্ছে, সেই প্রোটিস্টাটা রয়েছে হ্যাপ্লয়েড। তাহলে এবার হ্যাপ্লয়েড অর্গানিজমের যদি গ্যামেট ফর্ম করতে হয়, যারা সেল ডিভিশন পড়েছো তাদেরকে অবশ্যই আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, জাইগোটিক মিওসিস, গ্যামেটিক মিওসিস তারা জানে। তো তাদের ক্ষেত্রে এগুলো মানে না দেখলেও পড়া হয়ে যাবে আর কি, সেরকম ব্যাপার। যাই হোক, তোমরা যদি অবশ্যই সেল ডিভিশনের এই সমস্ত ভিডিওগুলো দেখে নিও, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো অর্গানিজম, এখানে হ্যাপ্লয়েড যদি অর্গানিজম হয়, সে যখন গ্যামেট ফর্ম করবে তখন অবশ্যই ইকুয়াল ডিভিশন হবে, মানে মাইটোসিস হবে। ইকুয়াল ডিভিশন মানে হলো মাইটোসিস। তো মাইটোসিস ডিভিশনের মাধ্যমে গ্যামেট তৈরি করবে, কারণ n/2 বলে কোনো কনসেপ্ট হয় না। তাহলে এখানে যেহেতু অর্গানিজমটাই n, সেই জন্য গ্যামেটকে যদি n হতে হয়, তার নিচে তো হয় না, তাহলে মাইটোসিস ছাড়া কোনো উপায় নাই। মিওসিস হলে হাফ হয়ে যাবে, তো মিওসিস ডিভিশন হবে না। তাহলে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে গ্যামেট তৈরি করলো। এবার একটা গ্যামেটের সঙ্গে তো আরেকটা গ্যামেট ফিউজ হতে হবে, সেই জন্য আরেকটা এরকমের অর্গানিজম আছে ওইদিকে, সেটা কিন্তু আমরা ধরিনি, এই গোলটার কথা বলছি না। আরেকটা অর্গানিজম, তার আবার গ্যামেট তৈরি হয়েছে, যে সেই গ্যামেটটা হলো এটা। ওকে, তাহলে এখান থেকে একটা গ্যামেট এটা, আর ওইটা আরেকটা অর্গানিজম আমরা ধরে নিলাম রয়েছে। তাহলে এই গ্যামেট দুটো যখন ফিউজ করবে, এই জায়গাগুলো খেয়াল রাখার বিষয়, এই গ্যামেট দুটো যখন ফিউজ করবে তখন জাইগোট ফর্ম করবে, এবং সেই জাইগোটটা অবশ্যই হবে ডিপ্লয়েড জাইগোট। এরপর অর্গানিজমটা যেহেতু হ্যাপ্লয়েড, সেই জন্য ডিপ্লয়েড জাইগোট থাকলে হবে না, তাহলে কি করতে হবে, এখানে হচ্ছে কি রিডাকশন ডিভিশন বা মিওসিস বিভাজন। তাহলে যেটা ছিল, মানে অ্যাকচুয়ালি জাইগোটটা 2n হয়ে গেছে, তাকে হাফ হয়ে গেল, এখানে মিওসিস ডিভিশনের ফলে হাফ হয়ে গেল। তাহলে একটা অর্গানিজম তৈরি করলো, অর্গানিজমটা এই মুহূর্তে ইম্যাচিওর আছে, সেটা কোনো ব্যাপার না। তো এখানে হ্যাপ্লয়েড হয়ে গেল, এবং সেই ইম্যাচিওর অর্গানিজমটাই কিন্তু আবার অর্গানিজমে মানে অ্যাকচুয়ালি ম্যাচিওর হয়ে গেল, সেখানে কিন্তু কোনো সেল ডিভিশন নয়, সেখানে জাস্ট যেহেতু দেখো এখানে যদি আবার মাইটোসিস হতো, তাহলে কিন্তু কি হতো, এখানে কিন্তু সেলের সংখ্যাটা অনেক বেড়ে যেত। যেহেতু আমাদের এককোষীর কথা বলা হচ্ছে বারবার,
সেহেতু এখানে কিন্তু সেই ব্যাপারটা কিছু নাই। তার মানে ইম্যাচিওর অর্গান জাস্ট ফুড নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে সে ম্যাচিওর হয়ে গেল। ওকে, তো একে জাইগোটিক মিওসিস কেন বলা হচ্ছে? তার কারণ জাইগোটের ওপর যেহেতু মিওসিস হচ্ছে, জাইগোটটা তৈরি করতে না, জাইগোটের উপর মিওসিস ডিভিশন হচ্ছে, সেই জন্য একে বলা হয় জাইগোটিক মিওসিস। তার মানে অর্গানিজমটা যেমন ছিল তেমনই হয়ে গেল, না? অর্গানিজমটা যেমন ছিল হ্যাপ্লয়েড তেমনই হয়ে গেল। ডান দিকের লাইফ সাইকেল প্যাটার্নটা যদি আমরা একবার দেখি, তাহলে এখানে ডিপ্লয়েডিক লাইফ সাইকেল প্যাটার্ন বলা আছে, বা একে গ্যামেটিক মিওসিসও বলা হয়। হ্যাঁ, তো এখানে কি হয়, অর্গানিজম যেটা সেটা কিন্তু ডিপ্লয়েড। দেখো এখানে পাশাপাশি করেছে এই জন্যই যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় বা গুলিয়ে না ফেলো। অর্গানিজমটা ডিপ্লয়েড রয়েছে, এবার ডিপ্লয়েড অর্গানিজম যখন গ্যামেট তৈরি করবে মানুষের মতো বা বাকি অন্যান্য মানে আপার ক্লাসের অর্গানিজমের মতো, যখন গ্যামেট তৈরি করবে তখন অবশ্যই রিডাকশন ডিভিশন হবে, মানে মিওসিস, কোষ বিভাজন হবে, নর্মালি যেমন হয়, দিয়ে গ্যামেট তৈরি হবে, যে এই জন্য একে গ্যামেটিক মিওসিস বলা হয়। গ্যামেটের উপর মিওসিস হবে না, গ্যামেট তৈরি করতে গেলে মিওসিস হবে। স্পোরিক মিওসিস আর এক রকম আছে, এখানে সেটা নেই, বলার দরকারও হয় না। তো অর্গানিজম যেটা রয়েছে তার উপর মিওসিস সেল ডিভিশন হবে, হ্যাঁ, মিওসিস সেল ডিভিশনের ফলে গ্যামেট তৈরি করবে। দেখে এককোষী অর্গানিজম যেহেতু, এদের কোনো সেক্স অর্গান তৈরি হবে তারপর হবে, এইসব বলার কোনো দরকার নেই, ডাইরেক্ট অর্গানিজমটার উপরই মিওসিস ডিভিশন হবে এবং সেখান থেকে গ্যামেট তৈরি করলো। গ্যামেটের সংখ্যা অবশ্যই 4 হবে, আমরা তো একটা করে দেখিয়েছি। তাহলে পাশ থেকে এরকম আর একটা সাইকেল আমরা পাশে আঁকতে পারি, সেখান থেকে আর একটা গ্যামেট আসছে, এই গ্যামেট দুটো ফিউজ করছে, ফিউজ করার ফল তৈরি করছে জাইগোট। তাহলে জাইগোটটা হয়ে গেল 2n। যেহেতু 2n জাইগোট হয়ে গেল, তাহলে এখানে আর কিন্তু মাইটোসিস ডিভিশনকে আমরা দেখাবো না যে মাইটোসিস ডিভিশন হচ্ছে, কেননা যদি 2n অর্গানিজম হয় তাহলে যেহেতু প্রোটিস্টার ক্ষেত্রে ম্যাক্সিমাম এক কোষী, সেই জন্য এখানে যদি মাইটোসিস ডিভিশন দেখায় তাহলে কিন্তু আবার সেলের সংখ্যাটা বেড়ে যাবে, সেই জন্য আমরা মাইটোসিস ডিভিশন হচ্ছে এমন কিন্তু একদমই বলবো না। যদি কিছু প্রোটিস্টার ক্ষেত্রে যারা বহুকোষী রয়েছে, মাল্টি সেলুলার রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে আমরা আরেকবার ইকুয়াল ডিভিশন বলতে পারি, তাদের ক্ষেত্রে ইকুয়াল ডিভিশন বলতে পারি, কিন্তু মাথায় রেখে যে এখানে বলতে পারি ইকুয়াল ডিভিশন, কিন্তু মাথায় রেখে যে এটা কিন্তু যদি মাল্টি সেলুলার অর্গানিজম হয় তাহলে এটা হবে, নাহলে কিন্তু নয়। তো নর্মালি যদি বলি তাহলে এই গোটা জায়গাটাকে আমরা অমিট করে দেবো, দিয়ে বলবো যে জাইগোট যেহেতু 2n হয়েই গেছে, সেই জন্য এটা ডাইরেক্টলি ম্যাচিওর করে অর্গানিজমটা তৈরি করেছে। এক্ষেত্রে আর নতুন করে কোনো মাইটোসিস ডিভিশন হবে না। যেহেতু এটা ডিপ্লয়েড অর্গানিজমের ওপর হয়, তাই ডিপ্লন্টিক এখানে হ্যাপ্লয়েড অর্গানিজমের হয় বলে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল প্যাটার্ন বলা হয়। আশা করি বুঝতে পেরেছো যে প্রোটিস্টার ক্ষেত্রে লাইফ সাইকেল প্যাটার্ন এরকমের 2 ধরনের লাইফ সাইকেল প্যাটার্নকে ফলো করছে। এরপর আমরা প্রোটিস্টার ক্লাসিফিকেশনটা দেখে নেব। দেখো প্রোটিস্টার যে ক্লাসিফিকেশন আমাদের সিলেবাসে আছে, সেটা যতটা পর্যন্ত নিট কভার করে ততটা পর্যন্ত কিন্তু আমরা পড়বো, তার কমও না বেশিও না, খুব অল্প করেও না, আবার খুব ডিপলি যে প্রত্যেকটা অর্গানিজম ধরে পড়তে হবে এমনও কিন্তু বিষয়বস্তু নয়। তো দেখতে পাচ্ছ যে একটা প্রোটিস্টার ক্লাসিফিকেশন যখন করব তখন একটু বড় ধরনের ক্লাসিফিকেশন রয়েছে। তো প্রথমেই প্রোটিস্টাকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হলো ফটোসিনথেটিক প্রোটিস্টা, মানে যারা ফটোসিনথেসিস করতে পারে এমন ধরনের প্রোটিস্টা রয়েছে, এবং অবশ্যই এটা মোড অফ নিউট্রিশনের উপর বেস করে রয়েছে। এখানে যে ধরনের ক্লাসিফিকেশনটা করা হয়েছে সেটা কিন্তু পার্টিকুলারলি অন দ্য বেসিস অফ মোড অফ নিউট্রিশন। হ্যাঁ, এবং আরেকটি বিষয় দেওয়া হয়েছে জোর, সেটা হলো বিভিন্ন লোকোমোটারি অর্গ্যান বা গমনাঙ্গ, তার উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। তো এখানে প্রথমেই দেখছো যে যে ক্লাসিফাইটা হচ্ছে এখানে, তো প্রথমেই ফটোসিনথেটিক প্রোটিস্টা রয়েছে, মানে যারা ফটোসিনথেসিস করতে পারে এমন একটি গ্রুপকে এখানে ভাগ করা হয়েছে। তারপরে কনজিউমার ডিকম্পোজার, মানে খাদক বা বিয়োজক হিসাবে যারা রয়েছে, যারা কোনো কিছু ডাইরেক্টলি খেয়ে নেয় বা ভক্ষণ করে বা কোনো কিছু ডিকম্পোজ করে বা নষ্ট করে, সেরকমের যারা রয়েছে তাদেরকে এখানে রাখা হয়েছে। তাদেরকে স্লাইম মোল্ডও বলা হয়। এখানে কিন্তু একটু মাথায় রাখার মতো বিষয়বস্তু যে এদেরকে কিন্তু স্লাইম মোল্ড বলা হয়। আর রয়েছে প্রোটোজোয়া, হ্যাঁ, যাদেরকে আমরা আদ্য প্রাণী বলি, যারা অ্যাকচুয়ালি প্রায় সবাই প্যারাসাইটিক নেচার দেখায়, তো সেরকম জায়গা থেকে কিন্তু এখানে প্রোটোজোয়ার মেম্বাররা রয়েছে। আমরা আসবো আস্তে আস্তে ওই দিকটা। প্রথমেই কিন্তু আমরা ফটোসিনথেটিক যে প্রোটিস্টা রয়েছে তাদেরকে নিয়ে একটু আলোচনা করব।
তো এখানেও 3 ভাগে ভাগ করা হয়েছে, ডাইনোফ্লাজেলেটস, ক্রাইসোফাইটস এবং ইউগ্লিনয়েডস। তার মানে ফটোসিনথেটিক প্রোটিস্টার 3টে ভাগ করা হয়েছে। এই 3টে ভাগের প্রত্যেকেই কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। দেখো আমরা যখন ডেসক্রাইব করেছি এর আগের যে পার্ট, সেই পার্টে পড়ার সময় আমরা কিন্তু বিভিন্ন জিনিস বলেছি এবং অনেক কিছু কিন্তু তার মধ্যেই থাকবে। যেমন কাদেরকে বলছি, এই ডাইনোফ্লাজেলেটসদের দলে, যাদের 2টো করে ফ্লাজেলা আছে। একটু মনে করে দেখো, আগের দিনকের যে পড়া হয়েছিল সেখানে আঁকা হয়েছিল এমন ধরনের সব অর্গানিজমদের যাদের 2টো করে ফ্লাজেলা ছিল, তাই না? তাদের 2টো করে ফ্লাজেলা ছিল। আমরা এই অংশটাকে বলেছিলাম এপিথিকা আর এই অংশটাকে বলেছিলাম হাইপোথিকা। ওকে, তো এখানে মানে থিকা বা ক্রাইসোফাইটসের রয়েছে এপিভালভ আর হাইপোভালভ। এপিভালভ, এবং তোমরা যারা আগের দিন দেখেছো তারা এগুলো জানো, ভালভ। ওকে, এপিভালভ এবং হাইপোভালভ, এবং মাঝের যে অংশটা এটাকে গার্ডেল বলছিলাম। হ্যাঁ, এটাকে গার্ডেল বলছিলাম। এবং এই গার্ডেল থেকে একটা ফ্লাজেলা বেরিয়ে আসছে, এবং এখানে এপিথিকার যে অংশ মানে এপিভালভের যে অংশ রয়েছে সেই অংশ থেকে আরেকটা ফ্লাজেলা বেরিয়ে আসছে। তো 2টো ফ্লাজেলা রয়েছে, সেই জন্য এদেরকে ডাইনোফ্লাজেলেটস বলা হয়। হ্যাঁ, ডাইনো মানে 2। তো এই যে গ্রুপ রয়েছে, এই গ্রুপকে কিন্তু গ্রুপের যে মেম্বার তারা প্রত্যেকেই কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। তার কারণ ফটোসিনথেটিক যে পিগমেন্ট, সেই পিগমেন্ট এদের উপরে এদের সেলের মধ্যে রয়েছে। এবং যদি এদের ক্ষেত্রে আমরা দেখো, এদের মানে ডিটেলস পড়তে হয় না, কিন্তু এদের যে ধরো ক্লোরোপ্লাস্ট রয়েছে, তাদের মধ্যে যে আই স্পট রয়েছে এইসব, বা উপরের দিকের সেল যে ওয়াল, সেই সেল ওয়ালের মধ্যে কিসের আবরণ রয়েছে, এগুলো কিন্তু খুব একটা দরকার হয় না, কোনো কিছুতেই পড়ে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই মেজর জিনিসটা জানতে হবে, এবং কাউরির ক্ষেত্রে যে ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে সেগুলো একটু জানতে হবে। যেমন এখানকার যে কিছু মেম্বার রয়েছে, গোনাইল্যাক্স এরকমের কিছু মেম্বার রয়েছে যাদের বডি থেকে স্যাক্সিটক্সিন বলে একটি টক্সিক মেটেরিয়াল সিক্রেশন হয়। এই টক্সিক মেটেরিয়ালগুলো অ্যাকচুয়ালি কী হয়, বিভিন্ন অর্গানিজম কিন্তু সেগুলোকে খায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের সামুদ্রিক ঝিনুক বা এরা কিন্তু এই ধরনের প্রোটিস্টাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এবং যখন গ্রহণ করে তাদের বডিতে কিন্তু এই স্যাক্সিটক্সিনটা প্রবেশ করে যায়। এবং এই স্যাক্সিটক্সিন প্রবেশ করার পর সেই সমস্ত ঝিনুক বা এই সমস্ত প্রাণীদের যারা খায়, মানে মানুষ অবধি যারা খায়, তাদের বডিতেও কিন্তু সেই বিষক্রিয়া কিন্তু ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো ইম্পর্ট্যান্ট একটা জায়গা এখানে রয়েছে মনে রাখার মতো, সেটা এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। 2 নম্বর আরেকটি ব্যাপার হলো যে বায়োলুমিনেন্স। সেটা হলো এই যে জোনাকি পোকা যেমন আলো জ্বালাতে পারে, তেমন করেই কিন্তু বিভিন্ন অর্গানিজম রয়েছে তারা কিন্তু এই ধরনের বায়োলুমিনেন্স ক্যাপাসিটি রয়েছে। হ্যাঁ, এই যে সমুদ্রের মধ্যে যে বিভিন্ন ধরনের আলো, বিভিন্ন রং বেরঙের আলো দেখা যায়, হ্যাঁ, তাদের মধ্যে আরও অনেকে আছে। হ্যাঁ, তার মধ্যে এই ধরনের প্রোটিস্টারাও রয়েছে তাদের জন্য দায়ী। মানে এদের বডি থেকে এক ধরনের মানে বৈদ্যুতিক আলো মানে বলা যেতে পারে বায়োলুমিনেন্স অ্যাকচুয়ালি সেটা বেরোয়, এবং সেটার জন্য কিন্তু সমুদ্রের ভেতরে অবশ্যই কিছু পার্সেন্টেজে তাদের জন্য আলোকিত হয়। ঠিক আছে, এটা হলো ডাইনোফ্লাজেলেটসের যে যারা, তাদের কথা বলছি। এরপর যদি দেখো এখানে আমরা বলি, তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে ক্রাইসোফাইটসের কথা বলছি, সেই ক্রাইসোফাইটসের দলে এরপর যদি আমরা ক্রাইসোফাইটসের দেখি, তাহলে এখানে কি দেখব দেখো। তো আমরা বলেছিলাম, মনে আছে কি, যে সিলিকা দিয়ে তৈরি হয় বডি। আমরা যখন বডি স্ট্রাকচার বা সেলুলার স্ট্রাকচার বলেছিলাম তখন কিন্তু এটা বলেছিলাম। তো সেখানে আমরা অ্যাকচুয়ালি এপিথিকা হাইপোথিকার যে কনসেপ্ট সেটা এনেছিলাম। দেখো মনে করে, আমরা একটু আগেও কিন্তু রিপ্রোডাকশন পড়ার সময়ও দেখলাম এরকমের এপিথিকা এবং হাইপোথিকা। উপরের অংশ এপিথিকা, নিচের অংশটা হাইপোথিকা। এদের যে সেল ওয়াল এরাও ফটোসিনথেসিস করতে পারে। দেখে এমন ভাবার কিছু নাই যে এরা এরকম গঠন, এদের আবার সেল এরকম কেন। হ্যাঁ, এদের ভেতরেও কিন্তু নিউক্লিয়াস থেকে আরম্ভ করে সমস্ত জিনিস আছে। আমরা এই যে গ্যাপটা রাখছি, গ্যাপটা এটা নেই। হ্যাঁ, সেই জন্য তোমার তো বুঝতে একটু কেমন লাগছে। তো এখানে কিন্তু সেলের ভিতরে যে সমস্ত
সেল অর্গানেলস থাকার কথা, সেগুলো সবই আছে। আমাদের মেন বিষয়বস্তু যেটা সেটা বলছি, সেটা হলো সেল ওয়াল। হ্যাঁ, যে সেল ওয়াল রয়েছে সেই ওয়ালে কিন্তু সিলিকা রয়েছে। ওকে, আর সিলিকা থাকার জন্য এবং এদের যে রেট অফ রিপ্রোডাকশন সেটা কিন্তু হাই। তো সামুদ্রিক, এটা সম্পূর্ণরূপে সামুদ্রিক। হ্যাঁ, তো সমুদ্রের তলায় মাঝে মাঝে কি হয় যে এদের রিপ্রোডাকশন রেট হাই হওয়ার জন্য এদের সংখ্যা এত বেশি পরিমাণে হয় এবং এরা যখন মারা যায় তখন এরকম জলের আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। তো এত বেশি সংখ্যক এরা জমা হয় এক একটা জায়গায়, যেহেতু সিলিকন দিয়ে তৈরি, সেই জন্য পাহাড়ের মতো, সমুদ্রের তলায় পাহাড়ের মতো আকার আকৃতি ধারণ করে। এবং অনেক সময় এমনও হয়েছে যে এই সমস্ত পাহাড়ের জায়গাতে, মানে শক্ত জায়গা, মানে পাহাড়ের মতো অংশতে লেগে বিভিন্ন জাহাজ কিন্তু ডুবে গেছে, এমন ঘটনাও রয়েছে প্রচুর। তো বুঝতেই পারছো এদেরকে ডায়াটোমেসিয়াস আর্থ বলা হয়। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 2 নম্বরের জন্য কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন হতে পারে এবং নিটের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, ডায়াটোমেসিয়াস আর্থ। তো এই ডায়াটোমেসিয়াস আর্থ, যেখান থেকে সিলিকার, প্রচুর সিলিকার দিয়ে তৈরি মাটির মতো যে জিনিস পাচ্ছি, বিভিন্ন ধরনের কাজে এদেরকে ব্যবহার করা হয়। যেমন এরা খুব ভালো শক অ্যাবজর্বার। হ্যাঁ, ডিনামাইটের মতো বিস্ফোরক এর পদার্থ নিয়ে যাওয়া হয়, যখন ক্যারি করা হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, তখন কিন্তু এই ডায়াটোমেসিয়াস যে সয়েল, সেই সয়েলকে কিন্তু তার চারিদিকে রাখা হয়, কারণ ঝাঁকুনিটা এরা সহ্য করতে পারে। শক অ্যাবজর্বার বলছি, এরা যখন রাস্তায় নিয়ে যেতে যখন ঝাঁকুনি হবে তখন কিন্তু সেটাকে তারা অ্যাবজর্ব করে, বা বলতে পারো যে এখান থেকে তারা ঝাঁকুনিটা ওই বিস্ফোরক পদার্থ পর্যন্ত পৌঁছাতে দেয় না। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যে টুথপেস্ট ইউজ করি বা বিভিন্ন রকমের পলিশ করার জন্য যে সমস্ত পেপার ব্যবহার করি, তার মধ্যে অনেকাংশে কিন্তু এই ধরনের ডায়াটোমেসিয়াস সয়েলকে ইউজ করা হয়। তার কারণ এই যে মানে সিলিকা দিয়ে তৈরি, সেজন্য খসখসে একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু পেস্টের জন্য বা এই ধরনের পলিশ করার জন্য বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা হয়। এরা খুব ভালো ইনসুলেটর, মানে তড়িতের কুপরিবাহী, সেই জন্য রেফ্রিজারেটর বা বিভিন্ন জায়গায় কিন্তু এদেরকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তো এই ধরনের প্রচুর ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে। সেই ইম্পর্টেন্সগুলো থাকার জন্য ক্রাইসোফাইটস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, যেগুলো বলছি সেই পর্যন্ত কিন্তু 11 বা নিট লেভেলে কোশ্চেন। হ্যাঁ, তারপরে গিয়ে কিন্তু এমন নয় যে ক্রাইসোফাইটসের বিভিন্ন মেম্বারদের নিয়ে পড়াশোনা করতে হবে, এমন কিন্তু করতে হয় না। এরপরে যাদের কথা বলছি আমরা, ইউগ্লিনয়েডস। হ্যাঁ, ইউগ্লিনয়েডসের ব্যাপারটা হলো, আমরা আগেই পড়েছি ইউগ্লিনয়েডসের, যেমন করে আমরা দেখেছিলাম যে ইউগ্লিনা রয়েছে এদের মেম্বারের মধ্যে ইম্পর্টেন্ট, তার নাম অনুসারেই হয়েছে। তো এখানে একটা, যেমন এই মেম্বারদের যেমন একটা বড় নিউক্লিয়াস রয়েছে এবং তার পাশাপাশি এদের যে ক্লোরোপ্লাস্ট, সেটা কিন্তু অত্যন্ত বড় আকারের, এই এদের সেলের মানে বডি স্ট্রাকচারের তুলনায় বড় আকারের, এবং উপর দিকে একটি ফ্লাজেলা থাকছে। এবং এদের মধ্যে যেহেতু ক্লোরোপ্লাস্ট রয়েছে অনেক বড় আকারে, সেজন্য ফটোসিনথেটিক পিগমেন্ট তো অবশ্যই রয়েছে এবং এরা ফটোসিনথেসিস করতে পারে। তো এই 3টে গ্রুপ আমরা ফটোসিনথেটিক প্রোটিস্টার ক্ষেত্রে পাচ্ছি। এরপর যাদেরকে নিয়ে আমরা আলোচনা করব তারা অবশ্যই স্লাইম মোল্ড। তো আমরা আগেও বলছিলাম এই যে স্লাইম মোল্ডের যে জায়গাটা রয়েছে সেটা কনজিউমার ডিকম্পোজার। তো এখানে দুটো আমরা গ্রুপ পাচ্ছি, সেটা হলো অ্যাসেলুলার এবং সেলুলার। দেখো, এখানে একটা বিষয় বলি যে এই যে স্লাইম মোল্ড রয়েছে, এই স্লাইম মোল্ডকে কিছুটা অ্যানিম্যালদের সঙ্গে কম্পেয়ার করা যায় এবং কিছুটা এদের যে বৈশিষ্ট্য রয়েছে কিছুটা ফাঙ্গাইয়ের সঙ্গে কম্পেয়ার করা যায়, সেই জন্য এদেরকে অ্যানিম্যাল ফাঙ্গাই বলা হয়। তো এদের একটু মাথায় রাখবে, হ্যাঁ, অ্যানিম্যাল ফাঙ্গাই বলা হয়। এবার কোষীয় অকোষীয়র যে ব্যাপারটা রয়েছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, একটা গ্রুপ যাদের অ্যাসেলুলার, কেন অ্যাসেলুলার বলা হচ্ছে, অ্যাকচুয়ালি দেখো এদের যে বডিটা, সেই বডিটা যদি দেখা যায় তাহলে এদের বডির মধ্যে বহু নিউক্লিয়াসযুক্ত রয়েছে এবং বডিটা কোনো মাঝে সেল ওয়াল ফর্ম করেনি, মাঝের যে ওয়ালগুলো সেগুলো ফর্ম করেনি। এবং এই যে সুতোর মতো অংশ, এগুলোকে ভেন বলা হয় প্রোটিস্টার ক্ষেত্রে। এবং আরেকটা বিষয় হলো যে এটা অনেকটা, এদের লাইফ সাইকেল প্যাটার্ন যদি দেখি তাহলে অনেকটা প্লাজমোডিয়ামের মতো দেখতে হয়, সেজন্য এদেরকে প্লাজমোডিয়াম স্লাইম মোল্ডও বলা হয়। ওকে, কিন্তু অপরদিকে যদি আমরা সেলুলারের জায়গায় বলি,
অ্যাসেলুলার কেন বলা হচ্ছে? যেহেতু এদের প্রপার সেল ওয়াল নেই, সেই জন্য কিন্তু এদেরকে অ্যাসেলুলার বলা হচ্ছে। এদের নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াসটা মানে সংখ্যাটা অনেক বহু নিউক্লিয়াসযুক্ত। কিন্তু যদি আমরা সেলুলারের ক্ষেত্রে দেখি, এদের প্রপার একটা করে নিউক্লিয়াস আছে, প্রপার একটা করে যেমন নিউক্লিয়াস থাকে তেমন নিউক্লিয়াস আছে, এবং এদের দেখতে অনেকটা অ্যামিবার মতো, সেই জন্য এদের মিক্স অ্যামিবাও বলা হয়। তাহলে এদের ক্ষেত্রে প্লাজমোডিয়াম বলা হচ্ছে, এদের ক্ষেত্রে মিক্স অ্যামিবা বলা হচ্ছে। তো এই দুটো জায়গা একটু মাথায় রাখার মতো বিষয়। এবং অ্যাসেলুলার বলা হচ্ছে সেল ওয়ালটা অ্যাকচুয়ালি প্রমিনেন্ট না থাকার জন্য, এবং এদের ক্ষেত্রে কিন্তু যেমন একটা সিঙ্গেল সেল হয় সেরকম সিঙ্গেল সেলড, এবং এদের যে বডি স্ট্রাকচার সেটা অনেকটা অ্যামিবার মতো দেখতে বলে এদেরকে মিক্স অ্যামিবা বলা হয়। যদি এই স্লাইম মোল্ডের যদি গুরুত্ব বলি বা স্লাইম মোল্ডের যদি ইকোনমিক ইম্পর্টেন্স বলি, তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব যে জায়গাতে রয়েছে সেটা হলো ডিকম্পোজার হিসাবে। ওকে, ডিকম্পোজার হিসাবে মানে বিয়োজকের কি কাজ সেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে যখন বিভিন্ন পচা বা বিভিন্ন মৃত দেহাবশেষ পড়ে থাকে, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, দেহাবশেষ পড়ে থাকে, তাদের উপর অবস্থান করে তাদেরকে ডিকম্পোজ করে বা বিয়োজিত করে তাদের মানে পৃথিবীর আগের উপাদানগুলোতে ফিরিয়ে দিতে সাহায্য করে। তো সেই জন্য ডিকম্পোজার হিসাবে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে স্লাইম মোল্ডের যে জায়গা রয়েছে। এবং এদের ফটোসিনথেটিক পিগমেন্ট না থাকলেও এদের বিভিন্ন ধরনের অন্যান্য পিগমেন্ট রয়েছে, সেই জন্য এরা খুব কালারফুল হতে পারে, বিভিন্ন কালারের হতে পারে, কালোই ম্যাক্সিমাম টাইপের হয়। যখন স্পোর ফর্ম করে তখন তো ম্যাক্সিমাম সময় কালোই হয়। তো সেক্ষেত্রে কী হয়, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মানে প্ল্যান্টের বডি সারফেস হতে পারে, মাটির ভিজে জায়গাতে হতে পারে, এরা কিন্তু মোটা থকথকে লেয়ার তৈরি করে দেয় এবং দেখতে খুব নোংরা টাইপের এবং পিচ্ছিলকারক পদার্থ হিসাবে থাকে। এটা জাস্ট অর্নামেন্টাল প্ল্যান্টস যেগুলো রয়েছে তাদেরকে কিন্তু পুরো নষ্ট করে দেয়। হ্যাঁ, সেই একটা ব্যাপার রয়েছে। এবং এদের সবচেয়ে বড় যেটা ভাববো সেটা কিন্তু ডিকম্পোজারের জায়গা নিয়ে আমরা কিন্তু বেশি করে ভাববো। এবং বিভিন্ন পিগমেন্ট থাকার জন্য, কালারফুল হওয়ার জন্য এটা কিন্তু বিভিন্ন সায়েন্টিস্টদের কাছে কিন্তু একটা মানে রিসার্চের বিষয়বস্তু হিসাবে কিন্তু রয়েছে প্রোটিস্টার এই ধরনের স্লাইম মোল্ডের যারা মেম্বার রয়েছে তাদের। এরপর দেখো প্রোটোজোয়ার যে সমস্ত মেম্বার রয়েছে তাদের মধ্যে প্রথমেই আমরা বলছি জুফ্লাজলেটা। অ্যাকচুয়ালি জুফ্লাজলেটার এই যে মেম্বার রয়েছে, হ্যাঁ, তাদের মেম্বারদের মধ্যে এক বা একাধিক কিন্তু ফ্লাজেলা দেখা যায়, সেই জন্য এদেরকে জুফ্লাজলেটা বলা হয়। এখানে যে সমস্ত মেম্বাররা রয়েছে তাদের কেউ কেউ মৃতজীবী, কেউ কেউ পরজীবী, এবং কেউ কেউ অবশ্যই ফটোসিনথেসিস করতে পারে, এরকম লেভেলের অর্গানিজম বা প্রোটিস্টাও কিন্তু রয়েছে। এখানে এদের যে মেম্বারদের মধ্যে অনেকেই রয়েছে যারা বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করতে পারে, যেমন ট্রাইপোনোসোমা গ্যাম্বেই বলে একটি প্রজাতি রয়েছে, এই প্রোটিস্টার যে প্রজাতি, এই প্রজাতি কিন্তু যে স্লিপিং সিকনেস, ঘুম রোগ তৈরি করে। অ্যাকচুয়ালি সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে এরা অবস্থান করে, মানুষের ক্ষেত্রে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে অবস্থান করে, এবং সেখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের পরিমাণ কমিয়ে দিয়ে এবং নার্ভাস সিস্টেমেরকে ড্যামেজ করে এরা কিন্তু সবসময় ক্লান্তি ভাব বা ঘুম ঘুম ভাব একটা নিয়ে আসে। এখানে এই মেম্বারদের মধ্যে, এই প্রোটিস্টার মেম্বারদের মধ্যে রয়েছে। এদের যে মেম্বাররা রয়েছে তাদের মধ্যে ট্রাইপোনোসোমার আরেকটি মেম্বার রয়েছে যারা কিন্তু বিভিন্ন ধরনের এই যে ডায়রিয়া বা জ্বর এই সংক্রান্ত বিভিন্ন ধরনের রোগ কিন্তু তৈরি করতে পারে, সেই ধরনের মেম্বারও কিন্তু এখানে রয়েছে। এবং এদের এই যে গ্রুপ রয়েছে, এই যে জুফ্লাজেলেটার যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে এমন কিছু লিসমেনিয়া, যেমন যে প্রজাতি রয়েছে তারা কিন্তু কালাজ্বর যেটা হয় সেই কালাজ্বর কিন্তু তৈরি করতে পারে। এই ধরনের যে রোগগুলো করে সেই রোগগুলো সম্পর্কে আমাদের ডিটেলসে জানার দরকার নেই, তবে কিছু মেম্বার আছে, আমি দরকার হলে লিস্ট দিয়ে দেবো এর শেষে, তো সেখানে গিয়ে কিন্তু এই বিভিন্ন ধরনের রোগ যারা তৈরি করতে পারে তাদের সম্পর্কে একটু জাস্ট কোন রোগ কে তৈরি করতে পারে সেই সম্পর্কে একটু জানতে হয়। এর পরের যে মেম্বারদের কথা আমরা বলছি রাইজোপোডা, এই গ্রুপের মধ্যে এন্টামেবা হিস্টোলাইটিকা রয়েছে অ্যামিবা। অ্যামিবার স্ট্রাকচার আমরা বডি স্ট্রাকচার জানি। তো এদের অ্যাকচুয়ালি দেখো এদের ফ্লাজেলা রয়েছে, সেই অনুযায়ী এদের নামটা হয়েছে। এদের কিন্তু ক্ষণপদ বা সিউডোপোডিয়া রয়েছে, সেই অনুযায়ী নামটা হয়েছে।
তো এই গ্রুপের যে মেম্বার বলছিলাম, অ্যামিবা রয়েছে, অ্যামিবোয়াসিস রোগ তৈরি করতে পারে, এন্টামিবা হিস্টোলাইটিকা রয়েছে, আমাশয় রোগ তৈরি করতে পারে, এই ধরনের গুরুত্বপূর্ণ রোগ তৈরি করতে পারে সেই গ্রুপের প্রোটোজোয়ারাটা কিন্তু রাইজোপোডার মধ্যে রয়েছে। তো মানে এন্টামিবা হিস্টোলাইটিকার যে লাইফ সাইকেল প্যাটার্ন, সেটা আমরা ক্লাস 12-এ গিয়ে পড়বো। আমাদের বিভিন্ন রকমের খাবারের মাধ্যমে এরা কিন্তু আমাদের দেহে প্রবেশ করে এবং সেখান থেকে বিভিন্ন ফেজ চেঞ্জ করে আমাদের যে ক্ষুদ্রান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের রিজনে মেনলি যে মিউকাস আছে সেই মিউকাসকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে, মিউকাস লেয়ারগুলোকে তুলে দেয় এবং প্রচুরভাবে মিউকাসগুলোকে আমাদের দেহের বাইরে মলের সঙ্গে ফিকাসের সঙ্গে বেরোতে শুরু করে। তো এই ধরনের কিছু রোগ তৈরি করতে পারে রাইজোপোডার যে সমস্ত মেম্বার রয়েছে তাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে। স্পোরোজোয়াতে যে মেম্বাররা রয়েছে, প্লাজমোডিয়াম খুব ইম্পর্টেন্ট মেম্বার হিসেবে প্লাজমোডিয়াম রয়েছে। আমরা প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল প্যাটার্ন ক্লাস 12-এ দেখবো, সেই জন্য 11-এর প্রতিষ্ঠার জায়গায় খুব বেশি দেখার দরকার হয় না। প্লাজমোডিয়ামের যে 4টে মেম্বার রয়েছে, এই 4টে মেম্বাররা প্রত্যেকেই ম্যালেরিয়া রোগ তৈরি করতে পারে, বিভিন্ন ধরনের ম্যালেরিয়া তৈরি করতে পারে জানো তোমরা। এবং এই যে স্পোরোজোয়ার মধ্যে যে প্লাজমোডিয়ামের কথা বলছি, তারা কিন্তু মশার মাধ্যমে আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, এবং সেটা আমাদের যকৃতে গিয়ে তারপর আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এই নিয়ে খুব বেশি ডিটেলসে আলোচনা করা যাবে না, কারণ ভিডিও লেন্থ কিন্তু খুব বেড়ে যাচ্ছে, সেই হিসাবে কিন্তু দেখার ক্ষেত্রে অনেকটা মানে বোরিং লাগতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি কন্টিনিউ করছি না। তো এখানে খুব বেশি মানে নিটের কোশ্চেনও এখান থেকে আসে না। প্লাজমোডিয়ামে যেমন আসবে তেমন প্লাজমোডিয়ামটি কিন্তু ক্লাস 12 থেকে ইন ডিটেলস আমরা পড়বো এবং সেখান থেকে ইন ডিটেলস আসবে। এবং এখানে দেখো এন্টামিবা হিস্টোলাইটিকা, সেখানে গিয়ে ইন ডিটেলস পড়বো, ইন ডিটেলস আসবে, এখান থেকে কিন্তু আসবে না। সিলিয়াটার যে মেম্বার রয়েছে বুঝতেই পারছো, এদের যে লোকোমোটরি অর্গান সেটা অবশ্যই সিলিয়া, সেই জন্য এদের নাম সিলিয়াটা হয়েছে। তো এরা কি করতে পারে, এদের মধ্যে কেউ কোনো মেম্বার রয়েছে যারা অ্যামিবয়েড ডিসেন্ট্রি বা সিলিয়ারি ডিসেন্ট্রি রোগ তৈরি করতে পারে। অ্যাকচুয়ালি এরা ওই স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন এর মধ্যে গিয়ে সেখানে বাসা বাঁধে এবং পরজীবী হিসাবে অবশ্যই সমস্ত মেম্বার যাদের বলছি তারা সবই কিন্তু প্যারাসাইটিক ইন নেচার বলছি। তো তারা গিয়ে কিন্তু এই ধরনের মানে স্মল বা লার্জ ইন্টেস্টাইনে গিয়ে ক্ষতিগ্রস্ত করে এবং সেখান থেকে বমিভাব বা অন্ত্রে মানে ব্যথা এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করতে পারে। এই যে সিলিয়াটার যারা মেম্বার রয়েছে তাদের মধ্যে আমরা অবশ্যই এখানে প্যারামেসিয়ামের কথা বললাম। তো এই ছিল কিংডম প্রোটিস্টার যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা বিভিন্ন মেম্বার তার সঙ্গে বিভিন্ন গ্রুপকে আমরা কিছু কিছু করে জানার চেষ্টা করলাম। তো যদি এমন মনে হয় যে কোনো জায়গায় কোনো আরও কিছু জানার আছে তো অবশ্যই আমাকে বলবে, আমি আলাদা করে তার ভিডিও কিন্তু বানিয়ে দেবো। এবং সেক্ষেত্রে যে সমস্ত জায়গা মনে হবে যে সেই জায়গাগুলোর ওপর আরেকটু বেশি করে বা ইন ডিটেলস লাগবে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলোকে অবশ্যই রেডি করে দিয়ে দেব। এবং সেক্ষেত্রে দেখো যে যারা এই আগেও বললাম যে যদি কোনো কিছু খুঁজে পেতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটাকে একটু ফলো করো এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রচুর লাইক করবে, প্রচুর শেয়ার করবে। তোমাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো যে ভিডিওর লাইক যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে যে কোনো একটা জায়গায় ডেসক্রিপশন বক্সই হতে পারে এমন একটা করব যে সেখানে একটা করে সেই চ্যাপ্টার রিলেটেড পিডিএফ ফাইল দিয়ে রাখবো। ওকে, কিছু সংখ্যক লাইক আসার পর সেই পিডিএফ ফাইলটা ওপেন হবে। আমি অবশ্যই ভিডিও চলাকালীন বলে দেবো যে কতগুলো লাইক পড়লে সেই কমেন্ট মানে যে ডেসক্রিপশন